নমস্কার বন্ধুরা। ভয় ঢুকেছে, তৃণমূলের ভিতরে ভালোই ভয় ঢুকেছে। তাই আজকে তারা গণ অভ্যুত্থানের কথা বলছে। কেন বলছে এ কথা? পুরো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পেরে যাবে। তোমরা সবাই জানো, এই যে বিহারে ভোট হলো, সেই বিহারে বিজেপির ফলাফল দেখে তৃণমূলের সত্যি ভয় ঢুকেছে। তার কারণে তৃণমূলের নেতা মন্ত্রীরা থেকে শুরু করে তৃণমূলের যারা চামচা আছে বা তৃণমূলের যারা অনুগামীরা আছে, তারা এখন গণ অভ্যুত্থানের কথা বলছে। বলছে ভারতবর্ষে নাকি গণ অভ্যুত্থান দরকার, যেমনটা বাংলাদেশে হয়েছিল, যেমনটা নেপালে হয়েছিল। আসলে সবটাই হচ্ছে ভয়। দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে একটা ছোট ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা তোমরা প্রথমে দেখো, দীপক বেতারির ভিডিও, ঠিক আছে? কি বলছে, কেন এরা গণ অভ্যুত্থান চাইছে, সেটা প্রথমে তোমরা একটু দেখে নাও। তারপর আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব, এটা নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব। চলো দেখা যাক কি বলছে। রাহুল গান্ধী, তেজস্বী যাদব, এদের যেটা সমস্যা, এরা বারবার যখন প্রমাণ করছে নির্বাচন কমিশন চোর, নরেন্দ্র মোদীর চোর, তারপরেও এই ইলেকশন কমিশনকে বাতিল না করে কেন নির্বাচনে অংশ নিল? এটা হচ্ছে ইন্ডিয়া জোটের নাম্বার ওয়ান প্রধান ভুল। শুভঙ্কর সরকার, কংগ্রেসের, আমাদের পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি, সে বলছে যে ফ্যাসিস্ট শাসকদের সরাতে গেলে নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় না, তার জন্য গণ অভ্যুত্থান বা রাস্তার আন্দোলন প্রয়োজন হয়। এটা ঠিক। যেমন শেখ হাসিনাকে সরাতে পারছিল না বলে সেখানে গণ অভ্যুত্থান হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন স্বৈরশাসী শাসক সমস্ত এজেন্সিকে, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা, টোটাল যত রকম এজেন্সি রয়েছে সবগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যখন মানুষের বিচার পাওয়ার জায়গা কোথাও থাকে না, সেই যন্ত্রগুলো দিয়ে মানুষের সমস্ত চাওয়া পাওয়া অধিকার কেড়ে নিয়ে পুঁজিপতিদের, আদানি আম্বানির মতো লোককে দিয়ে দেওয়া হয়, তো তখন মানুষ একটা সময় গিয়ে না। আচ্ছা, আজকে শুভঙ্কর সরকার যেটা বলেছে যে একটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার কখনোই ইলেকশনের মাধ্যমে উঠবে না। সে সমস্ত যে হলো যে নিরপেক্ষ ইনস্টিটিউশন গুলো যেগুলো পরিচালনা করে সিস্টেমকে, ওগুলোকে করাপ্ট করে ফেলবে, যেমন ইলেকশন কমিশনকে করাপ্ট করে ফেলেছে, অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টকেও করাপ্ট করে ফেলবে, এবং সেই ইলেকশনের মাধ্যমে উঠবে। আচ্ছা, তাহলে তোমরা এই দীপক বেটারির আর তার যে অনুগামী আছে তার পুরো বক্তব্যটা শুনলে। বলছে শুভঙ্কর অধিকারী, শুভঙ্কর সরকার না কি বললো, যে বলেছে নাকি যে গণ অভ্যুত্থান দরকার ফ্যাসিস্ট সরকারকে হাঁটানোর জন্য, যেমনটা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে হাঁটানো হয়েছিল। কিন্তু আমরা সবাই জানি এই বাংলাদেশে যে গণ আন্দোলনের নাম করে যে ঘটনাটা ঘটলো, সেটা যে আমেরিকার স্পষ্ট মদত আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আজ সেটা সবাইকে চোখের সামনে চলে এসছে, এবং এই গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের কি হাল হয়েছে সেটা সবাই জানে, কারু কাছে লুকোনো নেই। কিন্তু এরা, আমার সবচেয়ে বেশি হাসি পায় এই জিনিসটা দেখে, এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ। মানে ঘরের খায়, ঘরের থাকে, আবার সেই ঘরেরই বদনাম করার বা ঘরেরই খারাপ চিন্তা করে। দেখো, এই যে এরা বলছে গণ অভ্যুত্থান যদি এতই সোজা হতো, দেখি এখানে করে দেখাক না। এরা করে দেখাতে পারবে? কেউ করে দেখাতে পারবে না, শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তব্য দিচ্ছে। নেপালে যেটা হয়েছিল সেটা একটা পুরো আলাদা বিষয় ছিল। সেখানে যেটা আমরা দেখেছিলাম জেনজির আন্দোলন, তার পেছনে কারণ ছিল সেখানকার যারা রাজনেতা ছিল তাদের বাচ্চারা যেরকম ভাবে লাইফস্টাইল এনজয় করছিল, সেই লাইফস্টাইলটা সেখানকার নেপালের সাধারণ মানুষেরা কষ্ট করেও পাচ্ছিল না। সেই কারণে, তাছাড়া নানা সেখানে যেরকম দুর্নীতি হয়েছিল, সেই সবের বিরুদ্ধে তারা ক্ষোভে ফেটে পড়ে করেছিল সেই গণ অভ্যুত্থান। আর যদি গণ অভ্যুত্থানের কথা বলাই হয়, তাহলে সবার আগে তো গণ অভ্যুত্থান এই পশ্চিমবঙ্গে হওয়া দরকার। হচ্ছে কি, আসলে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা কিন্তু এতটা সোজা নয়, এতটা ঠুনকো নয় যেটা বাংলাদেশের বা নেপালের, ঠিক আছে? আর এই পশ্চিমবঙ্গের বলো বা আমাদের ভারতের বলো, আমাদের দেশের মানুষের কথা বলো, তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা সবটাই বুঝে। আর গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট সরকার, আমাদের বিজেপিকে এখানে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকার। তো কিসের ফ্যাসিস্ট সরকার? যদি এতটাই ফ্যাসিস্ট সরকার হতো, তাহলে প্রধানমন্ত্রী তখন যে 220টা সিট পেয়েছিল, সেটা কি আদৌ সম্ভব ছিল? তখন কিন্তু এরাই বলছিল, তোমরা যদি এদের আগেকার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে, তখন কিন্তু এরাই বলছিল যে হ্যাঁ, মানুষ সঠিক বিচার করেছে, সঠিক ভোট দিয়েছে, তখন নির্বাচন কমিশনেরও কোনো দোষ ছিল না, তখন ভোট চুরিরও কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজ যখন বিজেপি জিততে লাগছে, তখন এদের সবাইকার আগুন জ্বলছে, পেছনে আগুন জ্বলছে। আর সবচেয়ে বড় হচ্ছে ভয়টা, কারণ এরা কেউ কখনোই ভাবেনি যে বিহারে এদের ফলটা এতটা খারাপ হবে, আর সিঙ্গেল হ্যান্ডেডলি বিজেপি পার্টি এতটা ওখানে মাথা নাড়া দিয়ে উঠবে, ঠিক আছে?
এরপর তো নীতিশ কুমারও চাইলেও আর বিজেপিকে ছাড়তে পারবে না। কারণ তোমরা দেখেছিলে বিজেপির সাথে সরকার করার পর নীতিশ কুমার একসময় সে বিজেপিকে ধোঁকা দিয়ে চলে গেছিল অন্য দলে। কিন্তু আবার তাকে সে ফিরে আসতে হয়েছে বিজেপির কাছে। কারণ বিহারের মানুষরা বিজেপিকে চাইছে। আর চাইছে বলেই বিহারে এত পার্সেন্টেজ হিসাবে বিহারের যে ভোটার সংখ্যা আছে সেটা বেড়েছে, বিজেপির তরফে এসছে। বিজেপি সিঙ্গেল হ্যান্ডেডলি এত বড় পার্টি হয়ে সেখানে উঠে এসছে। তার পুরো ক্রেডিটটাই যায় প্রধানমন্ত্রীর উপর, বিজেপি সেখানে যে গ্রাউন্ড লেভেল কাজ করেছে তার উপর। ঠিক আছে, একটু আমার গোলাটা দেবে গেছে, তো সেটা কিছু মনে করো না, এই জন্য কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, ঠান্ডা লেগেছে খুব। কিন্তু যেটা আমি বলছিলাম, ঠিক আছে, আমাদের যে প্রধানমন্ত্রী আছে না, তিনি কিন্তু এবার বলেই দিয়েছে যে বিহারের পর এবার নেক্সট টার্গেট হচ্ছে বাংলা। আর এই ভয়ে মমতা থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা নেত্রী, তৃণমূলের যে সমস্ত অনুগামীরা আছে, সবাইকার ঘুম কিন্তু উড়ে গিয়েছে। দেখো প্রধানমন্ত্রী কি বলেছিল সেদিন, সেটা একটু তোমাদেরকে শুনিয়ে দিই। अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শুনলে তো, প্রধানমন্ত্রী বলেই দিয়েছে নেক্সট টার্গেট হচ্ছে বাংলা বা পশ্চিমবঙ্গ। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ভয়। আর এই ভয়ের কারণে এদের অনুগামী থেকে শুরু করে এদের যারা নেতারা আছে তারা পর্যন্ত নানা রকম মন্তব্য করছেন এবং বিস্ফোরক মন্তব্য করছেন। যেমন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন সেটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট বলছেন যে সে নাকি দিল্লির লালকেল্লার কাছে বোম রেখে দিয়ে এসেছিল ভোটের নির্বাচনের আগের দিন, যাতে তারা বিহারে ভোট জিততে পায়। মানে কতটা নিচে নামলে এরকম একটা বক্তব্য করা যায়, মন্তব্য করা যায়। শুধু এইটা নয়, তোমরা তো এই রিসেন্টলি শুনেছো, মিডিয়াতে এখন চলছে, রাজভবনে নাকি বন্দুক পাওয়া যাচ্ছে। এই কথাটা বলেছে কে? এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইনি বলছেন রাজভবন থেকে বিজেপির যে সমস্ত গুন্ডারা আছে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে বন্দুক দেওয়া হচ্ছে, এইরকম মন্তব্য করছেন। তো কল্যাণ ব্যানার্জি সেদিন প্রধানমন্ত্রীকে কি বলে আক্রমণ করেছিলেন সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে। যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। শুনলে তো, তাহলে শুনলে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। আসলে বিজেপি তো একে পাত্তা দেয় না। বিজেপির যে সমস্ত নেতারা আছে তারা বলছেন ওর মন্তব্যের কোনো মানে মান আছে, ওর কোথায় কোনো দাম আছে, সে কথাটাই বলছে। তো সেসব কথা না হয় ছেড়ে দিলাম, আসল ব্যাপারটা হচ্ছে ভয়। কারণ তার কারণ হচ্ছে এই যে নির্বাচন কমিশন, তার কোথা থেকে বুঝতে পারা যাচ্ছে যে 7 কোটি মানুষ বিহারে ভোটার আছে, তার মধ্যে 4,98,65,65,000 মানুষ ভোট দিয়েছে। আর এর একটা বড় অংশ ভোট দিয়েছে কাদের জানো? বিজেপিকে। আর তোমরা জানলে অবাক হবে, এই বিজেপি এই বিহারে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা খুবই বেশি। তো এখানকার যে সমস্ত পুরুষেরা আছে, ম্যাক্সিমাম পুরুষেরা এখানে বাইরে কাজ করতে চলে যায় পরিযায়ী শ্রমিক হয়ে বা অন্য কোনো ভাবে। তো এখানে বেশি যারা থাকে তারা হচ্ছে মহিলারা। সেই মহিলাদের ভোটটাকে বিজেপি কিন্তু নিজের আয়ত্তে আনতে পেরেছে। আর মহিলারা এই ভোটে, এবারে ভোটে মানে সবচেয়ে বেশিভাবে মতদান করেছেন এবং সেই জন্যই এই মহিলা ভোটের জন্য বিজেপির এখানে জেতার একটা বড় অংশ বলে বোঝা যাচ্ছে। তার সাথে সাথে নীতিশ কুমার সেখানে যে যোজনাগুলো শুরু করেছিল, যেমন মহিলাদের 10,000 করে টাকা, এটাও একটা বড় অংশ এই বিজেপির জিতার বা এখানে এনডিএ জিতার, সেটা সবাই মনে করছে। দেখো এরপর তো আমার তো সন্দেহ হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট শুরুর আগে তৃণমূল লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আবার না বাড়িয়ে দেয়। দেখো এটা হতেই পারে। আর 90% চান্স আছে দেখবে এই 2026 ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা আছে না সেটা অবশ্যই বেড়ে যাবে। তোমাদের কি সেটা মনে হচ্ছে না? অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু যাই করে নেক, যেটাই করে নেক, যত চালবাজি যা খুশি করে নেক, এবারে কিন্তু বিজেপির জেতার চান্সটা খুবই বেশি। আর আমি কদিন আগে একটা পোল দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা সবাই ম্যাক্সিমাম মানুষ ভোট করেছে যে বিহারের যে ভোটটা সেটা অবশ্যই প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে। তো দেখা যাক, সেটা আগামী দিনে বুঝতে পারা যাবে যে কতটা প্রভাব ফেলছে বা আদৌ প্রভাব ফেলছে কি না। কিন্তু তাও এটা তো স্পষ্টই যে এই বিহারে যে জিতটা বিজেপি আনতে পেরেছে, সেই জিতটা যদি পশ্চিমবঙ্গে আনতে পারে তাহলে তৃণমূল এখানে কোনোভাবে টিকতে পারবে না। আর তৃণমূলও সেটা বুঝতে পেরেছে। কারণ সেই বুঝার কারণে এদের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তাদের মুখ থেকে এরকম বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এরকম মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবাই এরকম মন্তব্য করছে। আসলে এরা সবাই ভয়ে আছে। আর সবচেয়ে বড় ভয়ের আরেকটা কারণ হচ্ছে এসআইআর।
তোমরা সবাই জানো বিহারেও এসআইআর হয়েছিল, সেই এসআইআর এর যে ফলটা, সেই ফলটা বেরোনোর পর সেখানে ভোট হলো এবং বিজেপি এখানে জিতে দেখালো। সেরকম পশ্চিমবঙ্গ এসআইআর চলছে। এসআইআর এর পর যদি পশ্চিমবঙ্গে ভোট হয়, যে সমস্ত ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, যারা ডুপ্লিকেট ভোটার, ইল্লিগাল ভোটার, তারা সবাই কিন্তু বাদ যাবে। আর অনেক অনেক বাংলাদেশি মানুষদের তুমি দেখতে পাচ্ছ বা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে, শয়ে শয়ে মানুষ পালাচ্ছে, হাজার হাজার মানুষ পালাচ্ছে। কারণ এটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাই পালাচ্ছে। তাহলে তৃণমূলের জেতা তো একটা মুশকিলের জায়গায় পড়েছে না, এটাই হচ্ছে আসল ভয়। তাই এরা এসআইআর এত বিরোধিতা করছে, এসআইআর নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এখন তো আবার মতুয়া ভোট পাওয়ার জন্য আরো অনেক কিছু নাটক করছে, দেখতেই পাচ্ছ যে অনশন করছে, অসুস্থ হয়ে যাচ্ছে। পুরোটাই হচ্ছে ভোটের খেলা, ভোটের একটা অংশ, ভোট জেতার একটা অংশ। আর এদের পরোক্ষভাবে সাহায্য করছে কে জানো? সিপিএম। তোমরা দেখবে এদিকে সিপিএম এর বিচারধারা বলে আলাদা, কিন্তু এরা পরোক্ষভাবে সেই এসআইআর এর বিরোধিতা করছে। আর এসআইআর এর বিরোধিতা করে এরা সেই ইল্লিগেল বাংলাদেশিদের আমাদের ভারতে আবার আশ্রয় দেবার কথা বলছে। তো এইসব থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এদের সবাইকার মনে একটা ভয় ঢুকেছে। তৃণমূলটা এমনিতেই শূন্য, পশ্চিমবঙ্গে তৃণমূল এমনিতেই শূন্য। তার সাথে সাথে তৃণমূল নয়, সরি ভুল বললাম, পশ্চিমবঙ্গে সিপিএম এমনিতেই শূন্য। তার সাথে সাথে এবারে ভোটে যেটা বুঝতে পারা যাচ্ছে, মানুষের যে সমস্ত ভাবনা চিন্তা দেখে জানতে পারা যাচ্ছে যে তৃণমূলে ভোটের সংখ্যা খুবই কমার চান্স আছে। মুসলিম ভোট পর্যন্ত তৃণমূলের হাত থেকে আস্তে আস্তে দূরে দূরে সরে যাচ্ছে। তার মধ্যে আমরা কতগুলো প্রমাণ দেখেছি, যেমন হচ্ছে নওশাদ সিদ্দিকীর যে দলটা, সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার সাথে সাথে তোমরা দেখবে হুমায়ুন কবির, তিনি বলছেন নতুন দল মানে বানাবে। তাহলে তিনি যদি নতুন দল বানান, এদিকে নওশাদ সিদ্দিকীর দল যে শক্তিশালী হয়, এভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের যেটা মুসলিম ভোট ছিল সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এভাবে ভাগ হওয়ার ফলে একটাই যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে বিজেপির কিন্তু জেতার একটা চান্স আছে, ঠিক মতো করে যদি এরা সব ইস্যুগুলোকে তুলতে পারে। এই যে এসএসসি কেলেঙ্কারি এখন যে ঘটনা চলছে, সেই সমস্ত ঘটনাগুলোকে যদি ঠিক করে তুলতে পারে, আর তারা তুলছেও তারা, ঠিক আছে, এভাবে যদি তারা পেছনে লাগতে পারে, তাহলে অবশ্যই দেখবে 2026 ভোটে বিজেপি কিন্তু ভালো ফল করতে পারে, এটা আমার মনে হচ্ছে। কারণ বিহারে ভোটের অংশ দেখে এই কথাটা মাথায় এলো। তোমাদের কি এটা মনে হচ্ছে না? অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু কথা তোমাদের সাথে ডিসকাস করলাম, আলোচনা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি প্রথমে বলেছি আজকে আমার গলাটা একটু দেবে গেছে, ঠান্ডা লেগেছে খুব জোর, তাই ভিডিও ঠিক মতো দিতে পারছি না, সেই জন্য একটু ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।